অপারেশন সিঁদুর এই নামে পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঠিক 15 দিনের মাথায় প্রতিবেশী পাকিস্তানের উপর হামলা চালালো ভারত। দেশটির দাবি, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর 9টি অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের দাবি, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠেছে, পারমাণবিক শক্তিধর দুই দেশের এই লড়াই কি সীমিত যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি শুরু হয়ে যাবে সর্বাত্মক যুদ্ধ? এর প্রভাব কি কাশ্মীর সীমান্তে আটকে থাকবে, নাকি ছড়িয়ে যাবে উপমহাদেশ জুড়ে? আবার বাংলাদেশেও কেউ কেউ এ নিয়ে আগ বাড়িয়ে নানা স্ট্যাটাস আর মন্তব্য করেছেন। ছড়িয়ে পড়ছে ভুল আর ভুয়া তথ্য। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় প্রাণ হারান পর্যটক সহ 26 জন। এই ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্সকে দায়ী করেছিল ভারত। তাদের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে নয়াদিল্লি। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যে কয়েকদিন ধরে চলছিল যুদ্ধ প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় 6 মে গভীর রাতে পাকিস্তানের অন্তত 9টি জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির 9টি জায়গায় জঙ্গি অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট স্ট্রাইক করা হয়েছে। এসব জায়গা থেকে ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো অবকাঠামোয় আঘাত করা হয়নি। লক্ষ্য নির্ধারণ এবং আঘাতের ক্ষেত্রে ভারত দৃশ্যমান সংযম দেখিয়েছে। দর্শক, হামলার বিস্তারিত জানাতে 7 মে সকালে সংবাদ সম্মেলন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে জানানো হয়, মুজফ্ফরবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকশ্বরী, বিম্বার, নীলমভেলি, ঝিলাম এবং চকওয়ালের সুনির্দিষ্ট লক্ষ্যে 24টি মিসাইল হামলা করা হয়েছে। এর সবগুলোই লস্কর ই তৈয়বার ঘাঁটি অথবা প্রশিক্ষণ কেন্দ্র। তবে পাকিস্তানের অভিযোগ, ভারতের হামলাগুলো হয়েছে বেসামরিক অবস্থান লক্ষ্য করে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ভারত তাদের আকাশ সীমা থেকে হামলা চালায়, এর বদলা নেবে পাকিস্তান। এদিকে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান, কিন্তু এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী 7 মে সকালে জানান, ভারতের হামলায় নিহত হয়েছেন অন্তত 26 জন। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে 70 জন নিহত হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্ধারিত সময় ও স্থানে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। দর্শক, প্রশ্ন উঠেছে, পাকিস্তানের পাল্টা জবাবের ধরন কেমন হতে পারে? পারমাণবিক শক্তিধর দুই দেশের সর্বাত্মক যুদ্ধে জড়ার আশঙ্কাই বা কেমন? এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সবশেষটি ছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কারগিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে। 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। ভারতে রয়েছে বিপুল জনসংখ্যা, বিশাল প্রতিরক্ষা বাজেট ও বিপুল সামরিক সম্পদ। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি খরচ করেছে ভারত। সে প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ খরচ করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে, ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি, যেখানে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি।
রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। তবে অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। পাকিস্তানের তুলনায় ভারতের ট্যাঙ্ক সংখ্যা প্রায় দ্বিগুণ, আর ভারতের সাঁজোয়া যান আছে পাকিস্তানের চেয়ে 8.5 গুণ বেশি। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন। সাধারণত একটি স্কোয়াড্রনের 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তান বিমান বাহিনীর আছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে পাকিস্তানের চেয়ে দ্বিগুণ বিমান আছে। পাকিস্তানের কাছে আছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। তবে ভারতের চেয়ে যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টারের সংখ্যা পাকিস্তানের বেশি। পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হলো যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। JF-17 হলো হালকা, সব আবহাওয়ায় দিন-রাত ব্যবহারের উপযোগী যুদ্ধবিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের পেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতীরের সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে ভারতীয় নৌবাহিনীর কাছে আছে 293টি যুদ্ধ জাহাজ, পাকিস্তানে আছে 121টি, তবে এর মধ্যে কোনো বিমান বাহিনীর রণতরী বা ডেস্ট্রয়ার নেই। সেজন্য বলা যায় নৌশক্তির দিক থেকে ভারতের তুলনায় বেশ দুর্বল পাকিস্তান। বিমানবাহী রণতরী না থাকা এবং সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে দেশটির পক্ষে গভীর সমুদ্রে অভিযান চালানোর সক্ষমতা নেই। পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি। SIPRI এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে, অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে। চীন, যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি, 2024 সালে তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বা ওয়ারহেডের সংখ্যা 22% বাড়িয়েছে। এখন তাদের মোট ওয়ারহেড সংখ্যা 410 থেকে বেড়ে 500 হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসির 60-100 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। দেশটির কাছে আছে ক্ষেপণাস্ত্র আবাবিল, যেটি দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে ভারতে রয়েছে পৃথ্বী সিরিজ, অগ্নি সিরিজ, নির্ভয়া ও ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। দর্শক, বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতার ভিত্তিতে সবসময় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বিশ্লেষণ করা সম্ভব নয়। অনেকেই মনে করছেন এ ধরনের অল আউট লড়াইয়ে জড়ানোর ক্ষেত্রে ভারত পাকিস্তান দুই দেশেরই বেশ কিছু অসুবিধা রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক নিবন্ধে বলা হয়, পেহেলগাঁওয়ের সূত্র ধরে ভারত পাকিস্তানের সীমিত হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে বিষয়টি শেষ পর্যন্ত সীমিতই থাকতে পারে।
ডনের নিবন্ধে বলা হয়, ভারতের সামনে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সামরিক শক্তি ব্যবহার করার সুযোগ আছে, কারণ প্রচলিত যুদ্ধ সক্ষমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন লাভের যথেষ্ট কূটনৈতিক সক্ষমতা রাখে ভারত। আর হামলায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলেও প্রতিশোধ নেওয়া তার জন্য কঠিন হবে, কারণ এই জন্য দেশটিকে বড় ধরনের যুদ্ধের দিকে যেতে হবে। এক্ষেত্রে সামরিক ও আন্তর্জাতিক কূটনীতির দিক দিয়ে পিছিয়ে আছে পাকিস্তান। ফলে সংঘাত বাড়াতে চাইবে না পাকিস্তান, আর সেটি হলে উদ্ভূত পরিস্থিতিতে আধিপত্য থাকবে ভারতের। তবে ছকের বাইরে হিসাব নিকাশ চলে যায় আশঙ্কাও আছে। সীমিত হামলা যে শেষ পর্যন্ত সীমিতই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভারতের হিসেবেও ভুল হতে পারে। অনেক সময় ভুল হিসাব থেকে যুদ্ধ শুরু হতে দেখা যায়। দর্শক, সার্জিক্যাল স্ট্রাইক ভারত পাকিস্তানের পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়ার তৈরি করেছে জটিল পরিস্থিতি। বিশ্বের অন্য পরাশক্তিগুলো জড়িয়ে পড়তে পারে এর সঙ্গে। বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে চরম অস্থির দেশেও তৈরি হতে পারে বিভিন্ন সংকট। এখন দেখার বিষয় কোন পর্যন্ত পৌঁছায় এই যুদ্ধের দামামা। তবে এরই মধ্যে সরকার এক উপদেষ্টা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন। সরকার সমর্থক বলে পরিচিত কিংস পার্টির এক বিতর্কিত নেতাও একই ধরনের পোস্ট দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলেছে। অনেকে প্রশ্ন করেছে, এক দলের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখানো যেখানে ডক্টর ইউনূস সরকারের জন্য খুব স্বাভাবিক ঘটনা, সেখানে জাতীয় ঐক্য হয় কিভাবে? কারণ ডক্টর ইউনূস ও তার সরকার সমর্থকেরা মবের ভয় দেখিয়ে বিরোধী মতকে দমনের চেষ্টা করছে গত 9 মাস ধরে। সরকার সমর্থকদের উপর হামলা হলে সেখানে চলে গণগ্রেপ্তার, আর দিনে দুপুরে সাধারণ মানুষের উপর, শিল্পীদের উপর, নারীদের উপর নির্যাতন হলে সেটাকে বলা হয় তৌহিদি জনতার আক্রোশ। আবার নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, সংঘাত চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে, সেখানে বাংলাদেশ কেন আগ বাড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করতে হচ্ছে? তাও আবার করছেন সরকারের উপদেষ্টা। দর্শক, শেষ করার আগে আপনাদের একটি বিষয়ে সাবধান করে দিতে চাই। সেটি হলো, পাক ভারতের এই সংঘাতে প্রচুর ভুল ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। হামলার ভিডিও বলে প্রচার হচ্ছে ভিডিও গেমের ফুটেজ। তাই অনুরোধ থাকবে, কোনো কিছু শেয়ার করার আগে যাচাই বাছাই করে নেবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।